ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বমহিমায় নিজেদের গড়ার সুযোগ তৈরি হয়েছে বললেন প্রধানমন্ত্রী। সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান। সমতাভিত্তিক উন্নয়ন অর্জনে বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত চীন, জানালেন রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সংলাপের মাধ্যমে দ্বন্দ্ব সংঘাত নিরসনের পক্ষে বেইজিং। নতুন সরকারের প্রথম বাজেট পেশকাল আশাবাদী হলেও কর ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর গুরুত্ব অর্থনীতিবিদদের। 6 শিশুর মৃত্যুর ঘটনায় 8 দিনের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজনীয় ব্যবস্থার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বমহিমায় নিজেদের গড়ার সুযোগ তৈরি হয়েছে। দেশ সবাইকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সশস্ত্র বাহিনীর ইমেজ ও ঐক্য নষ্ট করতে দেশে বিদেশে নানা সময় অপতৎপরতা হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আবি, সুদান ও কঙ্গোতে শান্তিরক্ষা মিশনের শাহাদত বরণকারী সদস্যদের পরিবার এবং আহতদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শুধু বাংলাদেশ নয়, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে শহীদদের এই আত্মদান যুদ্ধবিরোধী শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণেই বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এটি আপনাদের সাহস এবং গভীর দায়িত্ববোধের প্রতিফলন বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্ব শান্তি রক্ষায় আমাদের এই গৌরবের ইতিহাস একদিনে অবশ্যই রচিত হয়নি। প্রায় 4 দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থা এবং নির্ভরতার নাম। একটি দেশের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সম্মান এবং সাহসের প্রতীক। বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক। সেনাবাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি বিশ্বাস করি এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। তারেক রহমান বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর ভূমিকা সুখ্যাতি পেয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা সুখ্যাতি পেয়েছে। তবে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এরপরও বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সেই আঘাতটির ফলে বাংলাদেশে কি ঘটেছিল সেটি এখানে উপস্থিত আমাদের সকলের জানা। সুতরাং ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। সংবিধানে বিশ্ব শান্তি, আন্তর্জাতিক সহাবস্থান ও ন্যায় বিচারের প্রতি যে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে তা বজায় রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। যারা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন অথবা সরকারি কিংবা প্রশাসনে, জনপ্রশাসনে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমাদের সবার। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। সরকার প্রধান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পুরুষের পাশাপাশি সশস্ত্র বাহিনী এবং পুলিশের প্রায় 11% নারী সাহসের সাথে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করছেন। নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নতুন মাত্রা যোগ করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম। শান্তিরক্ষী বাহিনীতে পুরুষের পাশাপাশি নারীরাও সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন। দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতার মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বুকে লাল সবুজ পতাকার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন, এমন প্রত্যাশা জানান সেনাপ্রধান। বর্তমানে শান্তিরক্ষার কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ৩,৬০৮ জন, নৌবাহিনীর ৩০২ জন এবং বিমান বাহিনীর ২৬৭ জন এবং পুলিশের ৩৫ জন সহ সর্বমোট ৪,২১২ জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশে ৯টা শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের দক্ষতা, সাহস, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও পেশাদারিত্বের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের দূরদর্শী নেতৃত্ব, অব্যাহত দিক নির্দেশনা ও সার্বিক সহায়তা বাংলাদেশের শান্তিরক্ষীদের আন্তর্জাতিক অঙ্গনে সফলভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন সবসময় বাংলাদেশের মাধ্যমে সব ধরনের দ্বন্দ্ব সংঘাত নিরসনের পক্ষে। সমতাভিত্তিক উন্নয়ন, শান্তি, ঐক্যের জন্য চীন সংলাপকে সমর্থন করে বলে জানান তিনি। এদিকে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, সমতাভিত্তিক উন্নয়ন অর্জনে চীন বাংলাদেশের সাথে একত্রে কাজ করতে প্রস্তুত। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সংলাপ দিবস উপলক্ষে রাজধানীর গণগ্রন্থাগার অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে যৌথভাবে চীনা দূতাবাস ও বাংলাদেশ চীন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এতে ভিডিও বার্তায় অংশ নেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, গোটা বিশ্ব এখন দ্বন্দ্ব সংঘাতে বিভক্ত হয়ে আছে। সংলাপের মাধ্যমে এই বিভেদ দূর করা সম্ভব বলে মনে করেন তিনি। বিশ্ব এখন দ্বন্দ্ব সংঘাতে নিমজ্জিত, বিভক্ত। এই দ্বন্দ্ব সংঘাত নিরসনে চীন সবসময় সংলাপকে সমর্থন করে। আমরা মনে করি, সংলাপের মধ্য দিয়ে সভ্যতাগুলো তাদের মত পার্থক্য দূর করতে পারে। কোনো সভ্যতাই অপর সভ্যতা থেকে শ্রেষ্ঠ নয়। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, বাংলাদেশের সাথে জনগণ পর্যায়ে চীন সহযোগিতা বাড়াতে চায়। এজন্য শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও বিনিময় বাড়ানোর উপর জোর দেন তিনি। সংলাপের জন্য মেকানিজম তৈরি, শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম ও যুব সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বিনিময় করতে, শক্তিশালী করতে এবং সমতা ভিত্তিক উন্নয়নে আমরা বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে প্রস্তুত আছি। শান্তি, উন্নয়ন, ন্যায় বিচার ও গণতন্ত্র প্রমোট করতে আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে আমাদের মধ্যে সমন্বয় আরও বাড়াবো। একটা সুন্দর বিশ্ব গড়তে আমরা একসাথে কাজ করব। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বক্তব্য দেন। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। দেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে সরকার।
উন্নয়ন পরিকল্পনায় পরিবর্তন ও কার্ড ভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি ঢেলে সাজাতে আগামীকাল 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। এজন্য কর ও ভ্যাট ব্যবস্থায় আনা হচ্ছে রদবদল। নতুন এই বাজেট একই সাথে আশাবাদ ও আতঙ্কের বলছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা না বাড়িয়ে শুধু রেকর্ড পরিমাণ বাজেট দিলেই কাঙ্ক্ষিত ফল মিলবে না। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় সংসদে উঠছে 2026-27 অর্থ বছরের নতুন বাজেট। দেশের 55তম এই বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। বড় বাজেটের খরচ সামলাতে রাজস্বের টার্গেট ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। 2,51,000 কোটি টাকার ঘাটতি মেটাতে ব্যাংক থেকেই নেওয়া হবে 1.25 লাখ কোটি টাকার ঋণ। এর আগে দেখেছি যে আমাদের যে অঙ্কের টাকা থাকে, বিশেষত শিক্ষা, স্বাস্থ্য, এইসব জায়গায় আমরা এটাই খরচ করতে পারিনি, এবং এখন তো আমরা এটার অঙ্ক আরো বাড়াতে চাচ্ছি, অনেক থোক বরাদ্দ করতে চাচ্ছি। পরবর্তীতে এগুলা হয়তো বা প্রজেক্টে এগুলোকে পরিণত করা হবে। সো এই জায়গাটাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু এই টাকাটা যে ভালোভাবে খরচ করা, এটা থেকে যে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাচ্ছি, সেটা নিশ্চয়তা বিধান করা সেটা কঠিন হবে। নতুন বাজেটে করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। প্রযুক্তি বান্ধব ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্যও থাকছে মেগা ধামাকা। জ্বালানি ও ভোজ্য তেলের উৎস কর কমানো সহ বেশ কিছু পণ্যে শুল্ক ও কর কমানোর প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। তবে ধনীদের ওপর বাড়বে অতিরিক্ত করের বোঝা। খুচরা ব্যবসায়ী পণ্য সরবরাহে অগ্রিম কর কাটার পাশাপাশি নতুন বিলাসী 20টি পণ্যে 15% ভ্যাটের প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী। একটা আছে অবশ্যই আতঙ্ক বিরাজ করছে, এর সাথে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনও বিরাজ করছে যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, আমাদের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ওনারা কিন্তু বারবার বলছেন যে এটা একটা মানে আমাদের জনগণ ফ্রেন্ডলি একটা বাজেট ওনারা দিবেন। তো আমরা এন্টায়ার প্রাইভেট সেক্টর তাকিয়ে আছি যে কিভাবে আমাদের যে ডিমান্ডগুলা মেজরলি ছিল, ব্যাংকিং সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, এসব জিনিস নিয়ে ওনারা কিভাবে ওটার কতটুকু প্রতিফলন আমরা এই বাজেটে দেখব, সেটার জন্য অপেক্ষায় রয়েছে। সকল সেক্টর এখন এই মুহূর্তে কিন্তু একটা চাপের মুখে রয়েছে, কেউ কিন্তু ভালো নেই, আপনি যেই সেক্টরের কথাই বলেন। সো এনাদের উপরে যদি আপনার ফার্দার আবার ট্যাক্স ইম্পোজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি ওনাদের যে একটা বিশাল বাজেট ওনারা দিচ্ছেন, সেই বাজেটের ওনাদের যে লক্ষ্যমাত্রা থাকবে সেটা ফিল আপ হবে না। রাজস্ব খাত বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতির বড় অংশ এখনও অপ্রাতিষ্ঠানিক খাতে, আর তাই বাজেট বাস্তবায়নে আয় বাড়ানোর দিকেই জোর দিতে হবে বেশি। অর্থনীতি সচল করে একই সাথে ওই করের বেস বা নেট বাড়াতে হবে। সকলকে এইভাবে আহ্বান করতে হবে, সিস্টেমে আনতে হবে যে কর দিতে হবে, কেউ অল্প দেবে কেউ বেশি দেবে এরকম না। হ্যাঁ, সুতরাং দুষ্টের দমন সুষ্টের পালনে খুব একাগ্রচিত্ত থাকতে হবে। কেউ ফাঁকি দিয়ে যাবে, কর ফাঁকি দিয়ে যাবে, দেবে না, মোটে করের এতে আওতায় আসবে না, আওতায় আসে না বলেই কিন্তু কর জিডিপি রেশিওটা এত কম। সরকারি অর্থ যেন সঠিক খাতে খরচ হয় তা নিশ্চিতে দেশের সুশাসন নিশ্চিতের তাগিদ দেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 6 শিশুর মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে তিনি একথা জানান। মন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ যে জবাব দিয়েছে তা স্পষ্ট ও অসম্পূর্ণ। ঘটনার দায় ও কারণ নির্ধারণে সরকারের অবস্থান এখনও কঠোর এবং কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এই ঘটনায় গঠিত তদন্ত ও পর্যালোচনা কার্যক্রমের ভিত্তিতে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 6 শিশুর মৃত্যুর কারণ উদ্ঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ওনারা জবাব দিয়েছেন, আমরা জবাব করেছি। হ্যাঁ, যেটা প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য। তারা মানে ইচ্ছে করে করে না, এইসব নানার কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে, এগুলি বুলেট পয়েন্ট কিছুই লেখেনি। বেগ অল বেগ, আমরা সন্তুষ্ট না। কারণ দর্শনের নোটিশ দেওয়ার পরে তারা যে জবাব দিয়েছে, আপনি বলছেন বেশিরভাগই ভিত্তিহীন বা বেগ। সন্তুষ্ট না, বেগ, ভিত্তিহীন বলবো না, বেগ। দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিএসএফ এর একের পর এক পুশিন চেষ্টায় সীমান্ত এলাকায় চরম অস্থিরতা বিরাজ করছে।
স্থানীয় জনগণকে সাথে নিয়ে বিজিবি ভারতীয় বাহিনীর এই অপতৎপরতা রুখে দিচ্ছে। সীমান্তে জোরদার করা হয়েছে টহল, একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। বিজিবি জানিয়েছে লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, মেহেরপুর, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু পোষণের তীব্র চেষ্টা চলছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই এসব চেষ্টা প্রতিহত করা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের ২৬ জেলার বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করেছে তারা। পুশিনের চেষ্টা হতে পারে এমন আশঙ্কা থেকে যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ফেনী, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, খাগড়াছড়ি, জয়পুরহাট, কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুর ছাড়াও বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। কোথাও কোথাও বিজিবির পাশাপাশি রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের উপর গুরুত্ব দিয়ে এই উদ্যোগকে সবুজ বিপ্লব হিসেবে গড়ে তোলার কথাও বলেন ডাক্তার জুবাইদা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ডক্টর জুবাইদা রহমান। তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সুরক্ষা, ছায়া সৃষ্টি এবং একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সুযোগ তৈরি হয়। পরিবেশ সুরক্ষায় এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীরা নিঃসন্দেহে বিরাট অবদান রাখতে পারে। বর্তমান পৃথিবীকে আরো সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বৃক্ষরোপণকে শুধু একটি প্রচলিত কর্মসূচি হিসেবে না দেখে জনগণের অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের সবুজ বিপ্লবে রূপান্তরের আহ্বান জানান ডক্টর জুবাইদা রহমান। মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। প্রাণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে নতুন ইনোভেশনের মাধ্যমে। ইনশাআল্লাহ বিজ্ঞানের বিভিন্ন ইনোভেশনের ফলে দেশের বহু সমস্যার সমাধান হবে। শুধু চাই আমাদের আকাঙ্ক্ষা, উদ্যোগ, অধ্যবসায়। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে স্কুলের পাঠ্যক্রমে সবুজ স্বেচ্ছাসেবার বিষয় সংযুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করে জুবাইদা রহমান বলেন, ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের আমন্ত্রণ জানানো হবে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। চট্টগ্রাম বাকুলিয়ায় ৪ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলার বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়েছে। সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার বাদী ভুক্তভোগী শিশুটির পিতা সহ ৯ জন সাক্ষী ট্রাইব্যুনালে হাজির হন। এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আসামি মনির হোসেন। ৪ জন আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র দাখিল করার পর গতকাল এর মামলায় চার্জ গঠন করেন আদালত। এর আগে ২১ মে নগরীর বাকুলিয়ায় চেয়ারম্যান ঘাটা এলাকায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওই দিন বিকেলে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বমহিমায় নিজেদের গড়ার সুযোগ তৈরি হয়েছে বললেন প্রধানমন্ত্রী। সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান। সমতাভিত্তিক উন্নয়ন অর্জনে বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত চীন, জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সংলাপের মাধ্যমে দ্বন্দ্ব সংঘাত নিরসনের পক্ষে বেইজিং। নতুন সরকারের প্রথম বাজেট পেশকাল আশাবাদী হলেও কর ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর গুরুত্ব অর্থনীতিবিদদের। ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৮ দিনের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজনীয় ব্যবস্থার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।